প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি রসায়ন অনলাইন ক্লাসে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন থেকে রাদারফোর্ডের পরমাণু মডেল। তো রাদারফোর্ডের পরমাণু মডেল মূলত হচ্ছে কি, বিজ্ঞানী রাদারফোর্ড 1911 খ্রিস্টাব্দে পরমাণু গঠন সম্পর্কিত একটি মডেল উপস্থাপন করেন। সেটি হচ্ছে কি রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত। তো রাদারফোর্ডের পরমাণু মূলত হচ্ছে কি, রাদারফোর্ডের পরমাণু মডেলটি উনি মানে একটা পরীক্ষার উপরে ভিত্তি করে উনি পরমাণু সম্পর্কিত মডেলটি প্রণয়ন করেন। সেই পরীক্ষাটা হচ্ছে কি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তো আমাদের হচ্ছে কি রাদারফোর্ডের পরমাণু মডেল জানার আগে আমাদেরকে একটু আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা জানতে হবে। তো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার আগে আমাদেরকে প্রথম নতুন তোমাদের কাছে টপিক হচ্ছে আলফা কণা কি জিনিস। তো আমরা একটু আলফা কণা সম্পর্কে ধারণা নিয়ে নিই, ঠিক আছে। তো আলফা কণা হচ্ছে কি মূলত হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলা হয়। কথা হচ্ছে কি হিলিয়াম নিউক্লিয়াস, অর্থাৎ হিলিয়ামের যদি আমরা ইলেকট্রন, তো আলফা কণা হচ্ছে কি এটা হিলিয়াম নিউক্লিয়াস। মূলত হিলিয়াম পরমাণু হচ্ছে কি হিলিয়াম পরমাণু যদি আমরা লিখি 1s2, তাহলে এই দুইটা ইলেকট্রন মানে হিলিয়াম পরমাণু থেকে যদি আমরা দুইটা ইলেকট্রনকে অপসারণ করি, তাইলে হবে কি যেটা থাকে সেটা হচ্ছে কি আলফা কণা। তাহলে আমরা কি আলফা কণা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে আমরা এবারে কি রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা সম্পর্কে জানবো। বিচ্ছুরণ পরীক্ষাটা মানে আলোচনা করব। তো রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড মূলত কি একটা স্বর্ণপাত, পাতলা স্বর্ণপাতের মধ্যে থেকে কি আলফা কণা পাঠানো হচ্ছে। আলফা কণা কি ভারী, আলফা কণার ভেদন ক্ষমতা আছে। আলফা কণা হচ্ছে কি আমরা এখানে হচ্ছে কি উনি একটা পাতলা স্বর্ণপাত নিয়েছিলেন। স্বর্ণপাতের দৈর্ঘ্য মানে পুরুত্ব মাত্র কত 0.004 সেন্টিমিটার। মানে এত পাতলা একটা স্বর্ণপাতের ভিতর থেকে হচ্ছে আলফা কণা পাস করেছিলেন। আলফা কণা পাস করে উনি যেই এটাকে এই পুরা যায় কাজটা করেছিল কি বায়ু শূন্য অবস্থায়, অর্থাৎ কি এই সিস্টেমের মধ্যে কোনো বায়ু থাকতে পারবে না, কারণ কি বায়ু হচ্ছে কি কণার গতিপথকে পরিবর্তন করতে পারে। তো আলফা কণা এই উৎস থেকে উৎপন্ন করে উনি কি এই যে স্বর্ণপাতের মধ্য থেকে চালনা করছেন। চালনা করে কি এরপরে কি আলফা কণা এই পাত ভেদ করে কি এদিকে চলে যাচ্ছে। তো এই চলে যাওয়ার জন্য কি উনি এর চারপাশে কি একটা জিঙ্ক সালফেটের আবরণ যুক্ত একটা পর্দা রাখছে। জিঙ্ক সালফেট এই পর্দাটা রাখার কারণ হচ্ছে কি আলফা কণা যে ভেদ করে যাচ্ছে এখানে এসে কি আলফা কণাটা যে পড়তেছে কিনা বা আলফা কণার গতিপথে কোনো পরিবর্তন আসতেছে কিনা সেইটা জানার জন্য কি এই জিঙ্ক সালফেটের পর্দা। তো কারণ কি জিঙ্ক সালফেটের পর্দায় হচ্ছে যখনই আলফা কণা পড়ে তখনই কি একটা প্রতিপ্রবাহ, অর্থাৎ কি একটা স্ফুলিঙ্গর সৃষ্টি হয়। অর্থাৎ কি এখন একটা আলফা কণা যদি উনি এখান থেকে পাস করানো হয়, এখান থেকে উৎস থেকে উৎপন্ন পাস করে, তো আলফা কণা এটা ভেদ করে কি সোজা এদিকে চলে গেল না এদিকে চলে গেল, এইটা হচ্ছে কি জানা যাবে কিভাবে এই জিঙ্ক সালফেটের পর্দার উপরে পড়লেই তো আলফা কণার অবস্থানটা বোঝা যাবে। তো সেই অবস্থান থেকে আমরা মানে উনি বুঝতে পেরেছেন আলফা কণাটা গতিপথের কোনো পরিবর্তন আছে কি নাই। তো এই হচ্ছে কি রাদারফোর্ডের মূলত আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা উনি এইভাবে করছেন। কি করছেন মূলত কি একটা আলফা কণার উৎস থেকে উনি আলফা কণা উৎপন্ন করছে, উৎপন্ন করে কি করছে একটা কি বায়ুশূন্য মানে পুরো সিস্টেমটা কি বায়ুশূন্য মাধ্যমে করা হয়েছে। এবং এইখান থেকে আলফা কণা উৎপন্ন হয়ে কি পাতলা সোনার পাতের মধ্যে থেকে যাবে। স্বর্ণপাতটা কত মাত্র 0.004 সেন্টিমিটার পুরো স্বর্ণপাতের মধ্যে থেকে আলফা কণাটা পাস করানো হয়েছে। মানে কি আলফা কণা পাস করে সে আলফা কণার গতিপথে কোনো পরিবর্তন আছে কিনা, অর্থাৎ আলফা কণা কোন পথে যাচ্ছে সেইটা জানার জন্য উনি কি একটা জিঙ্ক সালফেটের আবরণযুক্ত পর্দা রাখছে। তো এইটা পর্দার উপর আলফা কণাটা পড়লে সাথে সাথে কি হয় এটাকে একটা স্ফুলঙ্গ বা প্রতিপ্রভা সৃষ্টি করে। তো এই হচ্ছে কি পরীক্ষা। এই পরীক্ষা থেকে উনি কি কি পর্যবেক্ষণ মানে কি কি দেখতে পান। উনি দেখতে পান কি নাম্বার 1 প্রায় 99% আলফা কণা পাত ভেদ করে সোজাসুজি চলে যায়। উনি কি পর্যবেক্ষণ করে দেখছে কি প্রায় 99% মানে যতগুলো উনি আলফা কণা উৎপন্ন করছে প্রায় অধিকাংশ আলফা কণাই কি পাতকে ভেদ করে কি সোজাসুজি যে পথে যাচ্ছে ঠিক কি সোজাসুজি এই পথে গিয়ে পড়তেছে। মাত্র কি খুবই অল্প সংখ্যক কণিকা কি তার গতিপথ বেঁকে যায়, মাত্র অল্প সংখ্যক কণিকার গতিপথ কি একটু বেঁকে যায়। আর খুবই নগণ্য সংখ্যক অর্থাৎ 20,000-এর মধ্যে একটি, অনেক জায়গায় লেখা আছে এটা 80,000-এর মধ্যে একটা কণিকা,
মানে 20,000 বা 80,000, যেটা খুবই নগণ্য কিনা, 20,000-এর মধ্যে একটি মাত্র আলফা রশ্মি, আলফা কণিকা, মূলত আলফা কণিকা সোজা যেই পথে যাচ্ছে ঠিক তার বিপরীত দিকে ফিরে আসতেছে। তাহলে কি খুবই, মানে কি খুবই নগণ্য হচ্ছে কি 99%ই সরাসরি ভেদ করে চলে যায়, খুবই অল্প সংখ্যক হচ্ছে কি তার গতিপথ পরিবর্তন হয়। আর বাকি যে 20,000-এর মধ্যে একটা বা 80,000, অনেক জায়গায় লেখা আছে 80,000-এর মধ্যে একটা আলফা কণিকা কি তার গতিপথ যে পথে যাচ্ছে সেই পথে ফিরে আসে। তো সেইটার জন্য মূলত কি উনি কি কি পর্যবেক্ষণ বা এই পর্যবেক্ষণগুলোর উপরে কি কি সিদ্ধান্ত নিতে পারছেন সেটা আমরা একটু দেখবো, কেন এটা কি হয়। মূলত এই হচ্ছে কি একটা পরমাণু, এই হচ্ছে কি নিউক্লিয়াস। এখানে হচ্ছে কি আমরা জিঙ্ক সালফেটের পর্দা আমরা কল্পনা করি, জিঙ্ক সালফেট পর্দা। আগেটা কি একটা পুরো কি স্বর্ণপাত নিয়ে, এখন কি একটা স্পেসিফিক পরমাণু নিয়ে চিন্তা করতেছি। তাহলে কি আলফা কণা, আলফা কণা এখান থেকে মনে করো যে এগুলো যাচ্ছে, তো উনি হচ্ছে কি আলফা কণার পরীক্ষার পরে মূলত কি এই যে কণিকাগুলো, যে আলফা কণিকা যে তার গতিপথে পরিবর্তন আসছে, আলফা কণার এই পরিবর্তনের কারণ উনি কি কি পর্যবেক্ষণগুলোতে কি কি সিদ্ধান্তে উপনীত হয়েছে। উনি কি কল্পনা করছে কি যেহেতু কি পুরা যা অধিকাংশ আলফা কণায় কি পাত ভেদ করে চলে যাচ্ছে, তাহলে উনি এটা দিয়ে কি পরমাণু কি যে পরমাণুটা আছে তার কি অধিকাংশ জায়গায় ফাঁকা। এরপরে উনি চিন্তা করছে কি যেহেতু কি আলফা কণাগুলো কি তার কি গতিপথের কিছু সংখ্যক আলফা কণা কি গতিপথের পরিবর্তন ঘটছে, যেমন কি এইটা কি আলফা কণা এগুলোকে পাত ভেদ করে সরাসরি চলে যাচ্ছে, তো এই আলফা কণাটা কি তার গতিপথের পরিবর্তন করলো, এইটাও কি পরিবর্তন আর কি। তো এই পরিবর্তনের কারণ কি, আলফা কণা কি ধনাত্মক চার্জযুক্ত, তাহলে কি একটা এটা কি যদি গতিপথের পরিবর্তন, এটার কারণ হচ্ছে কি আলফা কণা যেহেতু ধনাত্মক চার্জযুক্ত আর পরমাণু কি পরমাণুর মধ্যে অবশ্যই একটা ধনাত্মক কিছু আছে যেটার দ্বারা এটা কি বিকশিত হয়েছে। তাহলে কি যেহেতু গতিপথ বেঁকে গেছে, অবশ্যই কি পরমাণুর ভেতরে অবশ্যই কি ধনাত্মক কোনো একটা কিছু আছে, সেটার জন্য কি গতিপথ বেঁকে গেছে। আবার কি হচ্ছে কি আলফা কণা ঠিক কিছু আলফা খুবই মানে 20,000 একটি বা 80,000 একটি যেটা আমরা বলছি, যেটা কি গতিপথে গিয়ে কি পুরো বিপরীত দিকে ফিরে আসছে। তো এইটার কারণ কি, এইটার কারণ কি কখনই ফিরে আসা সম্ভব এই আলফা কণার চেয়ে অবশ্যই কি ভারী বা এবং হচ্ছে কি আলফা কণার সমান চার্জযুক্ত কোনো একটা জিনিস অবশ্যই পরমাণুর কেন্দ্রে আছে, সেইটাই হচ্ছে কি এটাকে বিকর্ষণ করছে, ফলে কি মানে কি যেই পথে গেছে ঠিক সেই পথেই পিছনের দিকে ফিরে আসছে। তাহলে এই দ্বারা উনি সিদ্ধান্তে উপনীত হয়েছে অধিকাংশ জায়গায় ফাঁকা এবং কি পরমাণুর কেন্দ্রে আলফা কণার চেয়ে ভারী এবং কি আলফা কণার সমান চার্জযুক্ত যে কোনো একটা জিনিস আছে। তো ধনাত্মক মানে আলফা কণা যেহেতু ধনাত্মক চার্জযুক্ত এবং কি পরমাণু কেন্দ্র অবশ্যই ধনাত্মক চার্জযুক্ত কোনো একটা বস্তু আছে বা কোনো একটা উপাদান আছে। তো এই সিদ্ধান্তের মাধ্যমে কি উনি এই পরমাণুর কেন্দ্র এইটার নাম দিয়েছিলেন কি নিউক্লিয়াস। মূলত রাদারফোর্ডই হচ্ছে কি পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার করেন। তো এই এই পরীক্ষার উপর ভিত্তি করে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর একটা মডেল প্রণয়ন করেন। মডেলটা হচ্ছে কি মডেল যদি এখন আমরা আলোচনা করি, উনি হচ্ছে কি বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার উপর ভিত্তি করে পরমাণুর গঠন সম্পর্কে একটা ধারণা উনি প্রদান করছে, যেটা কি রাদারফোর্ডের পরমাণু মডেল। তো পরমাণু মডেলে কি উনি বলছে কি যেহেতু কি উনি দেখছে কি অধিকাংশ জায়গায় ফাঁকা, প্রথম স্বীকার্য হচ্ছে কি পরমাণুর অধিকাংশ জায়গায় হচ্ছে কি ফাঁকা এবং কি এরপরে উনি বলছে যে পরমাণুর কেন্দ্রে
পরমাণুর কেন্দ্র হচ্ছে একটা কেন্দ্র আছে, সেই কেন্দ্রে কি আছে, ধনাত্মক চার্জযুক্ত একটা নিউক্লিয়াস বিদ্যমান। পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত একটি নিউক্লিয়াস বিদ্যমান, এবং এই নিউক্লিয়াসই হচ্ছে কি পরমাণুর সমস্ত ভর এই নিউক্লিয়াসই মানে কি বিদ্যমান। পরমাণুর সমস্ত ভর কোথায়, নিউক্লিয়াসে বিদ্যমান। কি এই নিউক্লিয়াসের আকার পরমাণুর আকার তুলনায় খুবই ছোট। নিউক্লিয়াসের আকার কি পরমাণুর আকার তুলনায়, পরমাণুর আকার যদি হয় 10 টু দি পাওয়ার, হাইড্রোজেন পরমাণুর আকার হচ্ছে কি 1 × 10 টু দি পাওয়ার -8, এবং কি এটা হচ্ছে কি পরমাণুর আকার। আর হচ্ছে নিউক্লিয়াসের আকার হচ্ছে কি 1 × 10 টু দি পাওয়ার -12 থেকে 1 × 10 টু দি পাওয়ার -13 পর্যন্ত। তাহলে কি এইটা হচ্ছে কি পরমাণুর ব্যাসার্ধ বা পরমাণুর আকার, আর এইটা হচ্ছে কি নিউক্লিয়াসের আকার। অর্থাৎ কি হয়েছে, পরমাণুর মূলত কি নিউক্লিয়াসটা পরমাণুর চেয়ে 10,000 থেকে 1 লক্ষ গুণ ছোট। নিউক্লিয়াস কি পরমাণুর আকারের চেয়ে কত গুণ ছোট হবে, 10,000 থেকে 1 লক্ষ গুণ পর্যন্ত ছোট। এখানে কি 10 টু দি পাওয়ার 8 আছে, এখানে 10 টু দি পাওয়ার 12, মানে কি কত পার্থক্য, 1 এর পর 4টা শূন্য 10,000, এই যে কারণে কত 1 এর পরে 5টা শূন্য পার্থক্য আছে। তাহলে কি এখানে কি 1 লাখ আর এখানে 10,000, তাহলে পরমাণুর আকার হচ্ছে নিউক্লিয়াসের আকার পরমাণুর তুলনায় 10,000 থেকে 1 লক্ষ গুণ ছোট। তো এইটা হচ্ছে কি পরমাণুর আকার গেল। এরপর উনি বলছে কি পরমাণুর ইলেকট্রন সমূহ কি পরমাণুর বাইরে, পরমাণুর নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে। ইলেকট্রন সমূহ পরমাণুর নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে। এখন কি এই ইলেকট্রন কিভাবে ঘুরতেছে এটা নিয়ে উনি বলতেছে যে ইলেকট্রন পরমাণুতে যে ইলেকট্রন সমূহ সে নিউক্লিয়াসকে চারিদিকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিউক্লিয়াসের চারিদিকে সর্বদা ঘূর্ণায়মান। এই ঘূর্ণনের সময় কি সেটা সে হচ্ছে বলছে এই ঘূর্ণনের সময় এটা কি যেভাবে সৌরজগতের গ্রহসমূহ সূর্যকে প্রদক্ষিণ করে সর্বদা ঘূর্ণায়মান, ঠিক তেমনি ইলেকট্রন সমূহ কি ইলেকট্রন কি এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরতেছে, এই ইলেকট্রন হচ্ছে কি নিউক্লিয়াসকে কেন্দ্র করে সর্বদা ঘূর্ণায়মান। তো এখন হচ্ছে কি ঘুরতে থাকার ফলে কি হবে, এটার কি কেন্দ্রমুখী বল, ঘূর্ণায়মান ইলেকট্রনের কেন্দ্রমুখী বল এবং কি কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান থাকে। মানে ঘূর্ণায়মান যে ইলেকট্রনটা এখানে ঘুরতেছে, এই ঘূর্ণায়মান ইলেকট্রনের কেন্দ্রমুখী বল এবং কি কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান থাকে। যেহেতু এই দুইটা বল পরস্পর সমান থাকে বলে কি ইলেকট্রন ঘুরতে ঘুরতে এসে এখানে পতিত হয় না, বা ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে সংঘর্ষে লিপ্ত হয় না। এখন কেন্দ্রমুখী বল মূলত কি এটা কি ঋণাত্মক চার্জযুক্ত আর এটা কি ধনাত্মক চার্জযুক্ত, এরা কি পরস্পরকে আকর্ষণ করতেছে কিনা। এই যে আকর্ষণ বল হচ্ছে কি আকর্ষণ বল হচ্ছে কি কেন্দ্রমুখী বল, আর এই জিনিসটা ঘুরতেছে, এই জিনিসটা কি ঘুরতেছে। তাহলে কি এটা কি একটা জিনিস যদি আমরা মাঝখানে মানে আমরা তোমাদের নিশ্চয়ই কি মাঝখানে কি একটা দড়ি ধরে কি তার মাথায় কি কোনো শক্ত কিছু নিয়ে ঘুরাইছো, তাহলে এটা কি তোমার এইখানে বাধা আছে যতক্ষণ, ততক্ষণে কি এটা ঘুরতেছে। এখান থেকে যদি ছেড়ে দেওয়া হয় সেটা কি ঘুরে না, সেটাকে অবশ্যই কোনো একদিক বের হয়ে যায়। আমি কি এরকম ঘুরাইতেছি, ঘুরাইতে দুম করে কি একটা ছেড়ে দিলাম এই জায়গাটা থেকে, তাহলে কি যেটা বস্তুটা বাধা আছে দড়ির সাথে সেটা কি আর অনবরত তো ঘুরবে না। যেই মুহূর্তে আমি ছেড়ে দিচ্ছি সেই মুহূর্তে কি সেটা কি যে কোনো একদিকে সরে যাচ্ছে। তো কেন সরে যাচ্ছে, ওর যদি কি মানে কি এই সরে যাওয়ার কারণটাই হচ্ছে কি ওর কেন্দ্র বহির্মুখী বল। যদি কেন্দ্রের মানে কি কেন্দ্রের প্রতি একটা আকর্ষণ আছে, মানে আমি যখন ধরে রাখছি তখন কেন্দ্র আমাকে আকর্ষণ করতেছে, এটা কেন্দ্রমুখী বল। আর হচ্ছে কি ও যখন ঘুরতেছে তখন কি ও বাইরের দিকে ছুটে যাওয়ার একটা যে প্রবণতা, এইটা হচ্ছে কেন্দ্র বহির্মুখী বল। তো এই দুইটা বল যখন সমান থাকে তখন কি এটা আমার আঙুলের সাথে বা ঘুরতে থাকে, বা যখনই আমি কি কেন্দ্রমুখী বলটা আমি জিরো করে দিই অর্থাৎ ছেড়ে দিই তখন হচ্ছে গিয়ে কেন্দ্র বহির্মুখী বল কার্যকরী হয়। তো ইলেকট্রনের ক্ষেত্রেও একই কথা, কি ইলেকট্রন হচ্ছে কি আকর্ষণ করতেছে, ফলে এটাকে কেন্দ্রমুখী বল, আর কি এটাকে হচ্ছে কি কেন্দ্র বহির্মুখী বল। তাহলে এই দুইটা বল যদি পরস্পর সমান, অর্থাৎ কেন্দ্র বহির্মুখী বল হচ্ছে কি এইটা কাজ করে এই বরাবর, এইটা কাজ করে এই বরাবর, তাহলে এই দুইটা বল পরস্পর সমান দেখে এটা হচ্ছে কি এই জায়গায় অবস্থান করতে পারতেছে। তো এই হচ্ছে কি রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য। আরো একটা কথা উনি বলেছেন যে পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ। পরমাণু কি সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ, এর কারণ হচ্ছে কি পরমাণুর কেন্দ্রে যতগুলো ধনাত্মক আধান আছে পরমাণুর বাইরে ঠিক ততগুলোই ইলেকট্রন বিদ্যমান। অর্থাৎ কি পরমাণুর কেন্দ্রে যতগুলো ধনাত্মক
এবং যতগুলো বাইরে মানে আছে ঠিক ততগুলাই কি ইলেকট্রন বাইরের দিকে আছে। এই জন্য কি পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ। কারণ এটা প্রশ্ন আসতে পারে আমাদের মনের মধ্যে যে পরমাণুতে ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ থাকা সত্ত্বেও একটা কি আমরা এই কলমটা এই যে মার্কারটা ধরতেছি এই বস্তু সবগুলো কি পরমাণু দ্বারা গঠিত, বাট কোনোটাই কি আমাদেরকে শক করতেছে না বাকি বা আমরা কোনো তড়িৎ অনুভব করতে পারতেছি না। এটার কারণই একটা, যতগুলো কি ধনাত্মক চার্জ থাকে পরমাণুতে ঠিক ততগুলোই কি ঋণাত্মক ইলেকট্রন থাকে। তো এই দুটা কি পরস্পরকে নিষ্ক্রিয় করে নিট চার্জ কত হয়, 0 হয়। এই জন্য কি পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ। তো এখন হচ্ছে কি আমরা এর তো হচ্ছে কি রাদারফোর্ডের স্বীকারযোগ্য এখন কি সীমাবদ্ধতা কি আছে, সীমাবদ্ধতা। তো ইলেকট্রনের প্রথম সীমাবদ্ধ হচ্ছে ইলেকট্রনের যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই কক্ষপথের ব্যাসার্ধ, আকার, আকৃতি উনি যে মডেল প্রণয়ন করছে তার উনি বলছে কি যে এটা ঘুরতেছে ইলেকট্রনের নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনটা ঘুরতেছে, বাট এটা কিভাবে ঘুরতেছে, এটা কি বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে না কি এটা কি উপবৃত্তাকার না সরল রৈখিক পথে, কোথাও কি উনি বর্ণনা দেন, শুধু ঘুরতেছে এই কথা বলে শেষ। বাট কি এই কক্ষপথের আকার, আকৃতি, ব্যাসার্ধ সম্পর্কে কোনো ধারণা নেই। এটা হচ্ছে কি নাম্বার 1 স্বীকার্য, নাম্বার মানে সীমাবদ্ধতা। নাম্বার 2 সীমাবদ্ধতা হচ্ছে কি চার্জ নিরপেক্ষ সৌরজগতের সাথে তুলনা। মূলত কি এটা কি উনি বলছে কি সৌরজগতের মতো ইলেকট্রন কি নিউক্লিয়াসকে, সৌরজগৎ যেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ সর্বদা ঘুরতেছে, মানে সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে ঘুরতেছে ইলেকট্রন কি নিউক্লিয়াসকে কেন্দ্র করে সেইভাবেই ঘুরতেছে। বাট কি সৌরজগতে কি গ্রহ সমূহ কি চার্জ যুক্ত, এখানে কি পৃথিবী চার্জহীন, তারপর শনি চার্জহীন, কোনো গ্রহ সূর্য কোনো কিছু কি চার্জিত কোনো বস্তু না। বাট উনি তুলনা দিচ্ছে কি এটা ধনাত্মক বা ঋণাত্মক চার্জিত কোনো বস্তুর সাথে। তো এই বস্তু যে একটা কি ধনাত্মক একটা ঋণাত্মক যদি হয় তাহলে কি দুইটা কি টোটাল ডিফারেন্ট জিনিসের সাথে উনি তুলনা দিয়ে ফেলছে, তাহলে এই তুলনাটাই সম্পূর্ণ কি ভুল। এরপর হচ্ছে কি আচ্ছা এরপর হচ্ছে গ্রহের ভর হচ্ছে কি ভিন্ন ভিন্ন, গ্রহের ভর হচ্ছে কি ভিন্ন ভিন্ন, বাট কি ইলেকট্রনের ভর সবসময় এখন কি পৃথিবীর ভর একটা, বৃহস্পতি গ্রহের ভর একটা, শনির ভর একটা, তাহলে কি বাট কি ইলেকট্রনের ভর সবসময় একই রকমের। ঠিক আছে, ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻⁻27 গ্রাম বা -31 কেজি। এটা কি সব ইলেকট্রনের জন্য একই, তাহলে কি সেইটাও তুলনাটাও কি সঠিক নয়। এরপরের প্রবলেম হচ্ছে কি উনি তুলনা করছে কি ইলেকট্রন হচ্ছে কি এরপরের সীমাবদ্ধতা হচ্ছে কি একাধিক ইলেকট্রনের ঘূর্ণন ব্যাখ্যা করতে পারে না। অর্থাৎ কি একটা ইলেকট্রন ঘুরতেছে ঠিক আছে এই পথে, বাট এই পথে যদি এই কক্ষপথে যদি অনেকগুলো ইলেকট্রন থাকে তাহলে তখন কি হবে, দুইটা ইলেকট্রনকে ঘোরার সময় এরা কি সংঘর্ষ হবে, না এরা কি অন্য পথে ঘুরবে, না এই একই পথে ঘুরবে। অর্থাৎ কি একটা ইলেকট্রন ঘূর্ণন সম্পর্কে উনি এটা বলতে পারতেছে, এই তথ্য অনুযায়ী এই মডেল অনুসারে আমরা বলতে পারি এটা ব্যাখ্যা দেওয়া যায়। বাকি যদি একাধিক ইলেকট্রন থাকে একই কক্ষপথে অনেকগুলো যদি ইলেকট্রন থাকে তখন কি এই মডেলের দ্বারা কি এটা ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়, এটা একটি সীমাবদ্ধতা। এরপর হচ্ছে কি পরমাণুর বর্ণালী। পরমাণু কি বর্ণালী সৃষ্টি, ইলেকট্রন শক্তি শোষণ করলে এবং কি শক্তি বিকিরণ করলে কি শোষণ বর্ণালী, বিকিরণ বর্ণালী এগুলো সৃষ্টি হয়। মূলত কি ওনার মডেল অনুসারে উনি কোথাও কি পারমাণবিক বর্ণালী সম্পর্কে কোনো ধারণাই দেয় না। এবং আরো একটা ব্যাপার এর সাথে জড়িত, উনি বলতে চাইছেন যে কি ইলেকট্রন ঘুরতেছে,
অর্থাৎ ইলেকট্রন কি চার্জ যুক্ত একটা জিনিস ঘুরতেছে, এটাকে ক্রমাগত শক্তি বিকিরণ করতে থাকবে। তাহলে নিরবিচ্ছিন্ন যদি শক্তি বিকিরণ হয়, তাহলে কি বর্ণালীটা কি যেহেতু শক্তি বিকিরণ বা শোষণের মাধ্যমে গঠিত হয় ইলেকট্রনের, তাহলে যেহেতু ইলেকট্রন কি চার্জিত একটা বস্তুটা ঘুরতেছে ক্রমাগত শক্তি বিকিরণ করবে, এই বিকিরণ করলে কি হবে, বিকিরণ বর্ণালী কি নিরবিচ্ছিন্ন হওয়ার কথা, কারণ কি শক্তি কি সে বিকিরণ করতেছে কি নিরবিচ্ছিন্ন ভাবে। তাহলে কি পারমাণবিক বর্ণালী হওয়ার কথা, নিরবিচ্ছিন্ন পারমাণবিক বর্ণালী পাওয়ার কথা, কিন্তু বাস্তবে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এখন দেখা যাচ্ছে পরমাণুর বর্ণালী আসলে নিরবিচ্ছিন্ন নয়, পরমাণুর বর্ণালী কি সবসময় কি বিচ্ছিন্ন ভাবে ঘটে। তাহলে কি উনি ওনার মডেলের সাহায্যে পরমাণুর বর্ণালীর সম্পর্কেও কোনো ব্যাখ্যা প্রদান করা যায় না। এবং এরপরে সবচেয়ে বড় ত্রুটি যেটা কি, এগুলো সবগুলো ত্রুটি, এবং যেই ত্রুটিটার ফলে, যেই তত্ত্বের ফলে বা যেই ত্রুটির ফলে এই ওনার মডেলটা টোটালি অকার্যকর প্রমাণিত হয়েছে, সেটা হচ্ছে কি বিজ্ঞানী ম্যাক্সওয়েল যে তত্ত্ব আবিষ্কার করেছে। বিজ্ঞানী ম্যাক্সওয়েল হচ্ছে কি তত্ত্বটি আবিষ্কার করেছেন কি, যে কোনো চার্জিত বস্তু যদি কি একটা কক্ষপথে ঘুরতে থাকে বা একটা ব্যাসার্ধে, নির্দিষ্ট ব্যাসার্ধে ঘুরতে থাকে, তো ওই ঘূর্ণন পথে কি প্রতি ঘূর্ণনের পর কি ক্রমাগত কি শক্তি বিকিরণ করতে থাকবে। তো একটা চার্জিত বস্তু ঘুরতে থাকলে কি শক্তি বিকিরণ করতে করতে কি তার কি শক্তির ঘূর্ণন যে ব্যাসার্ধটা কি সে প্রতিনিয়ত হ্রাস পাবে। তো যেহেতু ইলেকট্রন হচ্ছে কি একটা চার্জিত বস্তু, তাহলে ইলেকট্রনের ক্ষেত্রেও কি সেম ঘটনাই ঘটবে। অর্থাৎ কি ইলেকট্রন যখন ঘুরতে থাকবে, ঘটনাটা এরকম হবে, এই হচ্ছে কি ইলেকট্রন আছে মাইনাস, এটাকে একটু ঘুরতেছে, প্রতি ক্রমাগত শক্তি বিকিরণ করছে, কক্ষপথের ব্যাসার্ধ প্রতি ঘূর্ণনের পরে কি তার ব্যাসার্ধ হ্রাস পাবে, হ্রাস পেতে পেতে কি একসময় কি সে এসে এই কেন্দ্রে পতিত হবে। অর্থাৎ কি নিউক্লিয়াসে পতিত হবে, নিউক্লিয়াসের সাথে মোকাবেলা, সংঘর্ষ, ফলে কি পরমাণুর অস্তিত্বই থাকবে না। তাহলে আবার ম্যাক্সওয়েলের তত্ত্বটা একটু মনে করি। মূলত কি ম্যাক্সওয়েল বলতেছে কি, যে কোনো চার্জিত বস্তু যদি একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে, তো প্রতি ক্রমাগত কি সে শক্তি বিকিরণ করবে, শক্তি বিকিরণ করলে কি তার ঘূর্ণনের ব্যাসার্ধ হ্রাস পেতে থাকবে। তো ঘূর্ণনের ব্যাসার্ধ হ্রাস পেতে থাকলে কি, এটা যখন ইলেকট্রনে ঘুরতেছে, প্রথম ঘূর্ণনে কি ব্যাসার্ধ ছিল এইখান থেকে, তো হ্রাস পেতে পেতে কি প্রতি ঘূর্ণনে ঘুরতে 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 সে হ্রাস পেতে পেতে সে কেন্দ্রে আসা পতিত হবে। তো কেন্দ্রে পতিত হইলে তাহলে কি পরমাণুতে ইলেকট্রন এবং কি নিউক্লিয়াস কি বা কেন্দ্র এবং কি ইলেকট্রন কি একটা নির্দিষ্ট দূরত্ব থেকে ইলেকট্রন গুলো ঘুরতেছে। তো এই তত্ত্বটাই কি টোটাল কি পরমাণুর মডেলটাই কি পরমাণুর অস্তিত্বই কি হুমকির মুখে পড়তেছে এই তত্ত্বের সাহায্যে। তাহলে কি রাদারফোর্ডের পরমাণু মডেল কি আসলে ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে কি এটা টোটালি কি অকার্যকর প্রমাণিত হয়েছে। তো এই হচ্ছে কি রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। বইয়ে দেয়া আছে, তোমরা কি বইয়ে আরেকটু ভালোভাবে পড়বে, আমার ভিডিও দেখার পরে, আমার ক্লাস দেখার পরে বইয়ের সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করবে, এবং কি সব তথ্যগুলো আশা করি আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। এবং কি তোমরা কি নিজেরা বইয়ে এবং কি আমার ভিডিও দেখে ভালোভাবে পড়ার চেষ্টা করবে। আশা করি তোমরা এই মডেলটা বুঝতে পারবে, এবং এই বুঝতে পারলে আমরা কি তোমরা এটা ভালোভাবে অনুধাবন করতে পারবে, এবং কি আমরা তোমাদের সাথে নেক্সট দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।